নমস্কার, রাইজিং বাংলার পর্দায় আপনাদের সকলকে স্বাগত। আপনারা দেখছেন নটার প্রাইম টাইম, আর আপনাদের সঙ্গে রয়েছি আমি মধুপ্রিয়া। শুরুতেই চোখ রাখবো হেডলাইন্সের দিকে। ফের ইডির অভিযানে নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেপ্তার বরঞ্চার বিধায়ক জীবন কৃষ্ণ সাহা। প্রেমে প্রত্যাখ্যাত বাড়িতে ঢুকে ছাত্রীকে গুলি করে খুন নদিয়া। জাল বিবাহ সনদে অনুপ্রবেশ, দেশের নিরাপত্তা ঝুঁকিতে বিস্ফোরক অর্জুন সিং। জন্ম শংসাপত্র সংশোধনে অতিরিক্ত টাকা নেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। বাংলাদেশে ধৃত বীরভূমের 6 জন, অভিযোগ অনুপ্রবেশের। 2 কোটি টাকার তছরূপ মামলায় গ্রেফতার বর্ধমান বিশ্ববিদ্যালয়ের কর্মী। নদিয়ার জাতীয় সড়কে বাস লরি সংঘর্ষ, আহত অন্তত 20 জন। সমকামিতার সম্পর্ক ঘিরে ব্ল্যাকমেল ও খুন, ধৃত প্রধান অভিযুক্ত। শুরুতেই যে গুরুত্বপূর্ণ খবরের দিকে চোখ রাখবো। শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় ফের চাঞ্চল্য। বরঞ্চা তৃণমূল বিধায়ক জীবন কৃষ্ণ সাহার বাড়িতে সোমবার সকালেই হানা দিল ইডি। বাড়ির পাশের পুকুর থেকে উদ্ধার হয়েছে 2টি মোবাইল ফোন। দীর্ঘ জেরা শেষে তাকে ফের গ্রেফতার করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। শুধু তাই নয়, তল্লাশি চালানো হচ্ছে তার শ্বশুর বাড়ি এবং আত্মীয়ের বাড়িতেও। এই ঘটনায় উত্তাল রাজনৈতিক মহল। সোমবার সকাল 7টা নাগাদ বরঞ্চা তৃণমূল বিধায়ক জীবন কৃষ্ণ সাহার বাড়িতে হঠাৎ করেই অভিযান চালায় ইডি। শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় এর আগেও তিনি গ্রেফতার হয়েছিলেন 2023 সালের 17 এপ্রিলে। পরে 2024 সালে জামিনে মুক্তি পান। বর্তমানে সুপ্রিম কোর্টের নির্দেশে তিনি জামিনে ছিলেন। তবে এবার ফের অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করল কেন্দ্রীয় তদন্ত সংস্থা। জীবন সাহার বাড়ির পাশাপাশি তার শ্বশুর বাড়ির রঘুনাথগঞ্জের পিয়ারাপুর এবং সাঁইথিয়ার 9 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মায়া সাহার বাড়িতেও তল্লাশি চালায় ইডি। মায়া সাহা তৃণমূল নেতা সুব্রত সাহার স্ত্রী ও জীবন সাহার পিসি। তল্লাশি চলাকালীন বাড়ির পাশের পুকুর থেকে উদ্ধার হয় 2টি মোবাইল ফোন। এরপরই তদন্তকারীরা দীর্ঘ জিজ্ঞাসাবাদ চালিয়ে ফের গ্রেফতার করেন জীবন কৃষ্ণ সাহাকে। তাকে কলকাতায় প্রথমে সল্টলেকের সিজিও কমপ্লেক্সে আনা হবে এবং পরে ব্যাংশাল আদালতে পেশ করা হবে। ঘটনার জেরে মুর্শিদাবাদ জুড়ে রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে। আমি যখন 7:30টার সময় আর কি মর্নিং ওয়াক থেকে আসছি, মর্নিং থেকে আসার পরে দেখছি আমাদের বাড়িতে যখন সিসিটিভি ক্যামেরা লাগা আছে গোটাটায় সিসিটিভি ক্যামেরাতে দেখছি যে লোক দাঁড়িয়ে আছে বাইরে। আমরা লোক দাঁড়িয়ে মানে আমাদের ধরুন বাইরের লোক আসতেই পারে, ওয়ার্ডের মানুষ আসতে পারে যেহেতু টানতে নিয়ে হরপর করে নেমে এলাম। স্যার কী ব্যাপার, আমি এসছেন আপনার তো লোকজন বলছে ওয়ারেন্ট আছে। ওদিকে ওয়ারেন্ট নিয়ে হিন্দিতে কথা বলতে চাই। আমরা হিন্দি বলে না, হিন্দি আমি বেশি বুঝি না, বাংলায় বলবো। বলছে না, বাংলা আমরা বলবো না, আপনাকে হিন্দিতেই বলতে হবে। আমরা হিন্দি টিন্দি জানি না। তাহলে স্যার দেখি ওয়ারেন্ট দেখুন, ওয়ারেন্ট এসে সার্চ করতে চলুন, নিশ্চয়ই সহযোগিতা করলাম। সহযোগিতা করলাম, ওপরে উঠলো, দেখলো টেকলো, কিচ্ছু পাইনি এবং ফালতু একটা হ্যারাসমেন্ট করে গেল। কাগজ কাগজ মানে কি কাগজ নেবে, কিছু পেলাম না বলে নিয়ে গেল। জীবন কৃষ্ণ সাহা আমার সম্বন্ধী ছেলে, আমার সম্বন্ধী ছেলে। হ্যাঁ, সেই ব্যাপারে কি এরা সেটা কিছু বলছে না, সেটা কিছু বললো না। প্রেমে প্রত্যাখ্যান আর তার জেরে দিন দুপুরে খুন। নদিয়ার কৃষ্ণনগরে বাড়িতে ঢুকে এক দ্বাদশ শ্রেণীর ছাত্রীকে গুলি করে হত্যা করার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। নিহত ছাত্রীর নাম ঈশিতা মল্লিক। অভিযোগ, সম্পর্ক রাখতে রাজি না হওয়ায় রাগে গুলি চালায় কাঁচরাপাড়ার যুবক দেবরাজ সিং। ঘটনার পরেই অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। নদিয়ার কৃষ্ণনগরে এক দ্বাদশ শ্রেণীর ছাত্রীকে বাড়িতে ঢুকে গুলি করে খুনের ঘটনায় চাঞ্চল্য। মৃতার নাম ঈশিতা মল্লিক, বয়স 19 বছর। অভিযোগ, কাঁচরাপাড়ার যুবক দেবরাজ সিং এর সঙ্গে সম্পর্ক রাতে নারাজ হওয়ায় রাগে এদিন দুপুরে বাড়িতে ঢুকে তাকে গুলি করে হত্যা করে অভিযুক্ত। রক্তাক্ত অবস্থায় ঈশিতাকে শক্তিনগর জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। ঘটনার পর পুলিশ দেবরাজ সিংকে গ্রেপ্তার করেছে। প্রেমজনিত কারণেই এই খুন নাকি অন্য কোনো রহস্য জড়িত তা খতিয়ে দেখছে কোতোয়ালি থানার পুলিশ। হ্যাঁ, সবে কলেজে ভর্তি হবে। ঘটনা বলতে বাড়িতে কেউ ছিল না, বাবা অফিসে চলে গিয়েছিলেন, মা ছেলেকে আনতে গিয়েছিল। বাড়িতে বলে একটা ছেলে হট করে ঢুকে বলে এরকম শুট আউট করেছে। কজন ঢুকেছিল? একজন। রাউন্ড চালিয়েছে? 1 রাউন্ডই চালিয়েছে। ওদিকে মেয়েটা পড়ে আছে, সব দেখতে পাচ্ছেন। আমরা তো সব পড়াই ছিলাম, ওইদিকে ওরা পড়াচ্ছিল, উল্টোপাটা করে এসে এই অবস্থা। দেশের নিরাপত্তা নিয়ে বিস্ফোরক অভিযোগ প্রাক্তন সাংসদ অর্জুন সিং এর। তার দাবি, পশ্চিমবঙ্গ সরকার বাংলাদেশ থেকে আসা অনুপ্রবেশকারীদের জন্য জাল বিবাহ সনদ ইস্যু করছে, আর সেই নথির ভিত্তিতে তৈরি হচ্ছে পাসপোর্ট, ভোটার কার্ড, এমনকি আধার কার্ডও। কি বলছেন তিনি, শোনাবো।
প্রাক্তন সংসদ অর্জুন সিং দেশের নিরাপত্তা নিয়ে চাঞ্চল্যকর অভিযোগ উত্থাপন করেছেন। তিনি দাবি করেন, পশ্চিমবঙ্গ সরকার বাংলাদেশ থেকে আসা অনুপ্রবেশকারীদের জন্য জাল বিবাহ সনদ ইস্যু করেছে। এই সনদের মাধ্যমে পাসপোর্ট, ভোটার কার্ড ও আধার কার্ড তৈরি করা সহজ হচ্ছে। অর্জুন সিং আরো বলেন, সরকারি নথি জ্বালিয়ে কিছু পরিবার নতুন করে বিবাহ দেখিয়ে রাজ্যের সরকারি খাতায় নাম অন্তর্ভুক্ত করছে। তার মতে এই প্রক্রিয়ার মাধ্যমে দেশের অভ্যন্তরীণ নিরাপত্তায় ঝুঁকি সৃষ্টি হচ্ছে। পশ্চিম বাংলাকে এক্সটেন্ডেড বাংলাদেশ বানাবার জন্য মমতা ব্যানার্জি সরকার সরকারিভাবে অনেক রকম ব্যবস্থা করে দিই। তার মধ্যে ভুয়া ভোটার কার্ড, রেশন কার্ড, আধার কার্ড তো আছেই, ভুয়া পাসপোর্ট, ভুয়া অ্যাড্রেস, ভুয়া জন্মপত্র, এক একটা বাড়িতে 40 জনের ওই অ্যাড্রেসে 40 জনের জন্ম দেখানো হচ্ছে, এক একটা বাড়িতে 40 জন ফ্যামিলি দেখানো হচ্ছে। তার সঙ্গে সঙ্গে একটা অদ্ভুতভাবে তথ্য সামনে আসছে। রাইট টু ইনফরমেশন করেছে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট নর্থ 24 পরগনা কাছে। ওখানে জিজ্ঞেস করা হয়েছে কি একটা কাজী, তার নাম মোহাম্মদ কাজী বদরুদ্দিন, ইনি থাকেন দেগঙ্গা, ইনার রিটায়ারমেন্ট কবে ছিল? ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট আরটিআইতে বলছে রিটায়ার হয়ে গেছেন, ইনি রিটায়ার হয়ে গেছেন, এটা রিপোর্ট দিচ্ছে 1/8/2022 সালে ইনাকে রিটায়ারমেন্ট দেখাচ্ছে, কাজী বদরুদ্দিন রিটায়ার হয়ে গেছেন। ঠিক আছে, এবার এখানে একটা জিজ্ঞেস করা হয়েছিল ইনার রিটায়ারমেন্ট কবে হয়েছে। এখানে দেখ আলাউদ্দিন রিটায়ার, দেন গিভেন মি ডিটেলস ইনফরমেশন অ্যাবাউট কাজী বদরুদ্দিন son of আলাউদ্দিন রিটায়ার 7 রিটায়ার, হি ইজ অলরেডি cross the age retirement on 7/1/2020 উনি রিটায়ারমেন্ট হয়ে গেছে। এবার কাজী বদরুদ্দিন 2020 রিটায়ারমেন্ট হওয়ার পরে উনি 21-এ বিয়ে করাচ্ছেন আফটার রিটায়ারমেন্ট। এই দেখুন কাজী বদরুদ্দিন, উনি 2021-এ, এই দেখুন এখানে আছে 2021-এ উনি বিয়ে করাচ্ছেন। আসলে তথ্যটা অন্য জায়গায় আছে, তথ্যটা অন্য জায়গায় লুকিয়ে আছে। কিছু এই কাজীদেরকে অ্যাপয়েন্টমেন্ট করে ভুল কাজী, মানে যারা সরকারিভাবে অ্যাপয়েন্টেড নেই, একবার অ্যাপয়েন্টেড হয়ে গেছি তারপরে রিটায়ার হয়ে গেছি, তার তো আমার তো অধিকার নেই, সেই কাজীকে দিয়ে বিয়ে করানো হচ্ছে। বাংলাদেশের রোহিঙ্গা মুসলমানদের আনা হচ্ছে, তাদেরকে বিয়ে করে দেওয়া হচ্ছে। আর বিয়ে হচ্ছে কি না হচ্ছে একটা সার্টিফিকেট বানিয়ে দেওয়া হচ্ছে, জাল সার্টিফিকেট হয়ে যাচ্ছে। জাল সার্টিফিকেট হওয়ার পরে তার ভোটার কার্ড, আধার কার্ড, রেশন কার্ড বানিয়ে পাসপোর্ট বানিয়ে দেওয়া হচ্ছে। এই বিয়ের উপরে ডিপেন্ড করে। আপনি জানেন একজন মহিলা বা একজন বাচ্চা, তার মা বাবা সার্টিফিকেট না থাকলে তাকে বানানো যায় না। এই একটা চক্রান্ত এই নর্থ 24 পরগনা, সাউথ 24 পরগনা, বিশেষ করে নদিয়া, মুর্শিদাবাদ, মালদা, এইসব জায়গাতে এইগুলো চলছে। জন্ম শংসাপত্র সংশোধন ও অনলাইন প্রক্রিয়াকরণের নামে টাকা তোলার অভিযোগ উঠল মালদার চাচলে তৃণমূল পরিচালিত খড়বা গ্রাম পঞ্চায়েতের বিরুদ্ধে। উপভোক্তাদের কাছ থেকে 500 থেকে 700 টাকা পর্যন্ত নেওয়া হয়েছে বলে অভিযোগ। জেলা শাসকের কাছে লিখিত অভিযোগও জমা পড়েছে, যদিও পঞ্চায়েত কর্তৃপক্ষ অভিযোগ অস্বীকার করেছে। মালদার চাচলের খড়বা গ্রাম পঞ্চায়েতের বিরুদ্ধে জন্ম শংসাপত্র সংশোধন ও অনলাইন প্রক্রিয়াকরণের নামে উপভোক্তাদের কাছ থেকে 500 থেকে 700 টাকা নেওয়ার অভিযোগ উঠেছে। জেলা শাসকের কাছে এ নিয়ে লিখিত অভিযোগ জানিয়েছেন উপভোক্তারা। অভিযোগকারীদের দাবি, টাকা না দিলে কাজ করা হচ্ছে না। তবে পঞ্চায়েত কর্তৃপক্ষ সমস্ত অভিযোগ অস্বীকার করেছে। এ নিয়ে রাজনৈতিক চর্চাও শুরু হয়েছে। বিজেপি অভিযোগ তুলেছে, তৃণমূল পরিচালিত পঞ্চায়েতে দুর্নীতি চলছে। জেলা তৃণমূল নেতৃত্ব জানিয়েছে, অভিযোগ প্রমাণিত হলে কড়া পদক্ষেপ নেওয়া হবে। আমি গিয়েছিলাম খড়বা পঞ্চায়েতে, আমার মানে একটা জন্ম সার্টিফিকেট ছিল। এক কথায় কি যে এখন তো পশ্চিমবঙ্গ সরকার থেকে নির্ধারিত করা হয়েছে, যেগুলো এক কথায় পুরনো, আগে তো লিখিতভাবে হচ্ছিল জন্ম সার্টিফিকেটের যত কিছু ডেট অফ বার্থ, এখন নথিভুক্ত করতে বলছে, অনলাইনে আপলোড করতে বলছে। সেই কাগজটার ডকুমেন্টস নিয়ে আমি গেছিলাম পঞ্চায়েতে। এবার পঞ্চায়েতে যাওয়ার পর আমাদের ওখানে মানে পঞ্চায়েতের কার্যকারী যারা এক কথায় এই ডকুমেন্টসগুলো যারা সঠিক করে, এক কথায় নথিপত্র মানে কম্পিউটারে আপলোড করে বা তুলে, তখন আমাকে বললো যে এই ডকুমেন্টসটা তুলতে গেলে টাকা লাগবে। তো আমি তখন জিজ্ঞাসা করি যে কিসের জন্য টাকা লাগবে। এক কথায় তখন ওরা বললে যে 500 টাকা করে নির্ধারিত করা হয়েছে, না হলেও 300 টাকা করে দিতে হবে, না হলে কাজ হবে না। এটা হচ্ছে যে এই যে সাধারণ মানুষগুলো বার্থ সার্টিফিকেট নিতে যাচ্ছে, ওদের কাছে টাকা দিয়েছে, কোনো রিসিভ কপি কোনো কিছু দিচ্ছে না। আর রিসিভ কপি চাইলে পরে উল্টাপাল্টা কথা বলছে। কিসের জন্য? এটা সারা রাজ্য জুড়ে তৃণমূলের
রাজত্বে সমস্ত জায়গায় এই ঘটনা ঘটছে। দুর্নীতি কেবলমাত্র শিক্ষাক্ষেত্র, স্বাস্থ্য, খাদ্য এটার মধ্যে সীমাবদ্ধ নাই। শংসাপত্র দেওয়া থেকেও দুর্নীতি আরম্ভ হয়েছে। এমনকি স্কলারশিপের টাকার থেকেও আমরা দুর্নীতির ঘটনা শুনেছি কালিয়াচক থেকে বিভিন্ন জায়গায়। এটা তৃণমূলের একটা স্বভাবে পরিণত হয়েছে। যেখানেই তৃণমূল, যেখানেই তৃণমূলের নেতা, যেখানেই তৃণমূলের ছোঁয়া, সেখানেই দুর্নীতি। মানে কোনো রকম এক্সট্রা চার্জ বা এক্সট্রা ফি নেওয়া হয় না। এখন বর্তমানে বার্থ সার্টিফিকেটের ডিজিটালাইজেশন করা হচ্ছে, যেটা হাতে লেখা সার্টিফিকেট ছিল পুরনো আগে, সেটাকে আমরা এখন পঞ্চায়েত থেকে আমরা ওটাকে অনলাইন করছি এবং ডিজিটালাইজেশন করছি। অনুপ্রবেশের অভিযোগে বাংলাদেশে ধৃত বীরভূমের 6 পরিযায়ী শ্রমিক। ধৃতদের মধ্যে রয়েছেন এক অন্তঃসত্ত্বা মহিলা, তার স্বামী ও শিশু সন্তান এবং আরেক মহিলাও ধরা পড়েছেন 2 নাবালক সন্তান সহ। চাঁপাইনবাবগঞ্জে গ্রেফতার করেছে বাংলাদেশি পুলিশ। অভিযোগ 1 মাস আগে অসম সীমান্ত থেকে তাদের বাংলাদেশে পাঠিয়ে দেয় বিএসএফ। এখন তাদের ভবিষ্যৎ নির্ভর করছে বাংলাদেশের আদালতের সিদ্ধান্তের উপর। অনুপ্রবেশের অভিযোগে বাংলাদেশ পুলিশের হাতে ধরা পড়লেন বীরভূমের পাইকরের 6 জন বাসিন্দা। ধৃতদের মধ্যে রয়েছেন অন্তঃসত্ত্বা সোনালী বিবি, তার স্বামী দানিশ শেখ ও তাদের শিশু পুত্র, পাশাপাশি সুইটি বিবি ও তার 2 নাবালক সন্তান, সকলেই পরিযায়ী শ্রমিক। ঘটনাটি ঘটেছে বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ জেলায়। সে দেশের পুলিশের দাবি 1 মাস আগে বিএসএফ তাদের অসম সীমান্ত দিয়ে বাংলাদেশে পাঠিয়ে দেয়। এরপর থেকেই তারা ওই এলাকায় অবস্থান করছিলেন। খবর পেয়ে তাদের গ্রেপ্তার করে আদালতে তোলা হয়েছে। এই ঘটনার জেরে আতঙ্কে 6 জনের পরিবার। ঘটনার নিষ্পত্তি এখন বাংলাদেশের আদালতের উপর নির্ভর করছে। আমরা কি বাংলাদেশে না ভারতে মানে কেন আপনারা তো এখানে কতদিন বাস করছেন এই এলাকায়? আমার দাদা দাদি, 4 বাসের দাদা দাদি আপনাদের তো বাংলাদেশে কেউ নেই, কেন বলছে আপনাদের বাংলাদেশ? বাংলা কথা বলার জন্য বাংলাদেশ পাঠান আছে। এখন কি আর যাচ্ছেন না দিল্লিতে? দিল্লিতে এখান তো না খেয়ে মরতে হয়েছে, কি করবো? আবার দিল্লি 5 মাস করে করতে হবে আমাদেরকে। মুখ্যমন্ত্রী বলেছে তো যে এবার দিল্লি থেকে ফিরে আসলে 5,000 টাকা করে দেবে আপনাদের ভাতা। কিন্তু এখন সংসারটা চলছে না, আমরা তো খাটতেও পারছি না, আমাদের খাটার আর ক্ষমতা নেই। 2 বছর ছিল তবু পড়ে যাচ্ছি। প্রায় 2 কোটি টাকার আর্থিক তছরূপের মামলায় গ্রেফতার বর্ধমান বিশ্ববিদ্যালয়ের কর্মী। দীর্ঘদিন পলাতক থাকার পর গুজরাট থেকে ধরা পড়ল অর্থ দপ্তরের কর্মী ভক্ত মণ্ডল। গত বছর বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্ট থেকে কোটি টাকার বেশি গায়েব হওয়ার ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছিল। সোমবার তাকে বর্ধমান জেলা আদালতে পেশ করা হয়। প্রায় 2 কোটি টাকার আর্থিক তছরূপ মামলায় গ্রেপ্তার হলেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অর্থ দপ্তরের কর্মী ভক্ত মণ্ডল। দীর্ঘদিন পলাতক থাকার পর তাকে গুজরাট থেকে গ্রেপ্তার করে কলকাতা লালবাজার পুলিশ এবং সোমবার বর্ধমান জেলা আদালতে পেশ করা হয়। 2024 সালের জুনে বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্ট থেকে প্রায় 2 কোটি টাকা গায়েবের অভিযোগ ওঠে। তদন্তে উঠে আসে নির্ধারিত মেয়াদ শেষ হওয়ার আগেই টাকা এক ঠিকাদারের ব্যক্তিগত অ্যাকাউন্টে স্থানান্তরিত হয়। ঘটনায় আগেই সিআইডি তদন্তে কয়েকজনকে গ্রেপ্তার করে। হাইকোর্টের নির্দেশে পরে তদন্তভার লালবাজার পুলিশের হাতে যায়। নদিয়ার বাবলা বাইপাসে 12 নম্বর জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনা। কলকাতাগামী একটি যাত্রীবাহী বাস ধাক্কা মারে রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা লরিতে। তীব্র সংঘর্ষে অন্তত 20 জন যাত্রী আহত হন। আহতদের উদ্ধার করে ভর্তি করা হয়েছে শান্তিপুর স্টেট জেনারেল হসপিটালে। নদিয়ার বাবলা বাইপাসে 12 নম্বর জাতীয় সড়কে ভয়াবহ দুর্ঘটনা। কলকাতাগামী একটি যাত্রীবাহী বাস দ্রুত গতিতে সজোরে ধাক্কা মারে রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা খোয়া বোঝাই লরিতে। ধাক্কায় তীব্রতায় প্রায় 20 জন যাত্রী আহত হন। আহতদের স্থানীয়রা ও পুলিশ মিলে উদ্ধার করে শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। বাসে প্রায় 40 জন যাত্রী ছিলেন। অতিরিক্ত গতির কারণেই দুর্ঘটনা ঘটেছে বলে অভিযোগ। পুলিশ তদন্ত শুরু করেছে। ড্রাইভারের পিছনের সিটে বসেছিলাম, একটা দাঁড়িয়ে থাকা লরির পিছনে গিয়ে ধাক্কা মেরে। আপনি কিসে ছিলেন? আমি সিটে বসেছিলাম। বাসে? কোথায় যাচ্ছিলেন? রাত্রি তখন 12:30 বাজে। আমার গাড়িটা ব্রিজ থেকে নামার সময় সেন্টার বিয়ারিং ভেঙে যায়। এখানে গাড়িটা আমি সাইড করেছিলাম। সারা রাত আমরা নিচেই ছিলাম। সকালবেলায় আমরা ঘুমাতে গেলাম, একটু গাড়ির মধ্যে শুতে গেলাম, কিনা দেখছি পেছন থেকে এসে মেরে দিয়েছে। আমরা নদিয়া থেকে কলকাতা যাচ্ছিলাম।
সমকামিতার সম্পর্ক ঘিরে ব্ল্যাকমেল আর তারপর খুন, চাঞ্চল্য ছড়িয়েছে হাওড়ার শালকিয়ায়। জানা গেছে ফেসবুকে আলাপের পর গভীর সম্পর্কের সূত্র ধরে গোপন ছবি নিয়ে ব্ল্যাকমেল ও বচসার জেরে খুনের ঘটনা ঘটে। নিহত 64 বছরের অসীম দের হত্যাকাণ্ডে গ্রেফতার হয়েছে অভিযুক্ত প্রসেনজিৎ চৌধুরী। সমকামিতার সম্পর্ক ঘিরে গোপন ছবি তুলে ব্ল্যাকমেল আর তার জেরে খুনের ঘটনায় উত্তাল শালকিয়া। হাওড়ার অরবিন্দ রোডের এক আবাসনে গত বৃহস্পতিবার রাতে খুন হন 64 বছর বয়সী অসীম দে। অভিযুক্ত বয়স 31-এর প্রসেনজিৎ চৌধুরীকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃত উত্তর 24 পরগনার গোবরডাঙ্গার বাসিন্দা। পুলিশ সূত্রে জানা গেছে মাস চারেক আগে ফেসবুকে আলাপ হয় অসীম ও প্রসেনজিতের। এরপর সম্পর্ক গভীর হয়। গোপন ছবি তুলে তা ভাইরাল করার ভয় দেখিয়ে অসীম তার ফ্ল্যাটে ডেকে নেন অভিযুক্তকে। মদ্যপানের পর দুজনের মধ্যে বচসা শুরু হয়। এরপর মাথা দিওয়ালে ঠুকে অসীমকে খুন করে প্রসেনজিৎ। যাওয়ার সময় সঙ্গে নিয়ে যায় সোনার আংটি ও মোবাইল। সিসিটিভি ও ফোনের সূত্র ধরে পুলিশ অভিযুক্তকে শনাক্ত করে। রবিবার গ্রেপ্তারের পর সে অপরাধ স্বীকার করেছে। সোমবার ধৃতকে হাওড়া আদালতে তুলে 14 দিনের পুলিশ হেফাজতের জন্য আবেদন করা হয়েছে। আমরা ঘুমোতে পারছি না, এটা আমরা বারবার ওনাকে বলে যাচ্ছি। মানে বাইরের লোকেরা তো প্রচুর যাতায়াত, যারা আসছেন যাচ্ছেন আর কথা শুনবেই না। আগে উনি বিয়ে বাড়ি করতেন, ওনার লোকেরা দারু মানে এটা খেত, পুরো রাত লিপ দিয়ে উপর নিচে করতো। আজকের মতো এই পর্যন্তই। ফিরে আসবো আগামী দিন ঠিক এই সময়। চোখ রাখুন রাইজিং বাংলার পর্দায়। দেখি বাংলার মুখ।